আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে। তবে আজ আমার গন্তব্য বাংলার এক প্রাচীন হারিয়ে যাওয়া শহরে, যার খ্যাতি একসময় সারা বিশ্বে ছড়িয়েছিল। ঢাকার গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে স্বদেশ পরিবহনে যাত্রা শুরু। গন্তব্য নারায়ণগঞ্জের সোনারগাঁ। ভাড়া নেয় 65 টাকা। মোগরাপাড়া বাসস্ট্যান্ডে আমি নেমে পড়ি। মোগরাপাড়া থেকে একটি অটোরিকশা 60 টাকা দিয়ে রিজার্ভ করে চলে আসলাম বাংলার হারিয়ে যাওয়া নগরী পানামে। পানাম নগরে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। মূল গেট দিয়ে রাস্তা বরাবর হেঁটে যেতেই চোখে পড়বে পানাম নগরের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজকীয় ভবনগুলো। সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানামনগর স্থান পায়। চোদ্দ শতকের শুরু থেকেই সোনারগাঁও অবিচ্ছিন্ন বাংলার অন্যতম বাণিজ্যস্থল হয়ে ওঠে, আর এই সময়েই অঞ্চলের প্রধান বন্দরনগরী হিসাবে পানামের আত্মপ্রকাশ ঘটে। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। প্রতিটি বাড়ির কারুকার্য, রঙের ব্যবহার, নির্মাণ কৌশলের দিক দিয়ে ছিল অনন্য। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। এই নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে মোট 52টি ভবন ছিল, তবে কালের বিবর্তনে এখন মাত্র 40টি অবশিষ্ট আছে। ভালো করে খেয়াল করলে দেখা যায় যে অধিকাংশ ভবনগুলোই দোতলা বিশিষ্ট, তবে একতলা এবং 3তলা ভবনও বেশ কিছু দেখা যায়। বাংলার মসলিনের কাপড় যে জগৎ বিখ্যাত ছিল তা আর বলার অপেক্ষা রাখে না, এবং ঐতিহাসিকদের মতে এই সোনারগাঁও ছিল মসলিনের সবচেয়ে বড় বাজার। 17 শতকের শুরুর দিকে ঢাকাকে বাংলার রাজধানী করা হলে ধীরে ধীরে সোনারগাঁও তার জৌলস হারাতে থাকে। দেশভাগের পরবর্তীকালে বিভিন্ন সময়ে হিন্দু মুসলিম দাঙ্গার কারণে পানাম ধীরে ধীরে জনমানবহীন হতে শুরু করে। কফিনে শেষ পেরেক পড়ে যায় 1965 সালে ইন্দো-পাক যুদ্ধ শুরুর ফলে। প্রায় সমস্ত হিন্দু ব্যবসায়ী এই সময় নিজেদের ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে আসে, আর পানাম এক পরিত্যক্ত শহরে পরিণত হয়।
সেই শুরু, তারপর থেকে আর জেগে ওঠেনি এই পানাম। সময়ের সাথে সাথে আজ বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে, স্যাঁতসেঁতে ও গুমোট বাড়ির দেওয়ালগুলোতে গজিয়েছে গাছপালা। জায়গায় জায়গায় ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে, ধ্বংস হয়ে পড়েছে ছাদ, ভেঙে পড়েছে সিঁড়ি, ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। সোনালি অতীতের সাক্ষী পানাম নগরের বাড়িগুলি আজও নজর কাড়ে হাজারো সৌন্দর্য পিপাসু মানুষদের, মনে করিয়ে দেয় বাংলার এক সোনালি অধ্যায়কে। এরপর পানাম নগরের পাশেই সোনারগাঁও জাদুঘরে চলে আসি আমি পায়ে হেঁটে হেঁটে। মিনিট 5 সময় লাগে। ভিতরে প্রবেশ করতে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য নেয় 50 টাকা। এই জাদুঘরটি সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে, আর অন্যান্য দিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত প্রবেশ করা যায়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব 2025 চলছিল এই সময়। গেট দিয়ে প্রবেশ করতেই বাম পাশে চোখে পড়বে অসাধারণ একটি ভবন, যা বড় সর্দার বাড়ি নামে পরিচিত, যেখানে প্রবেশ করতে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 100 টাকা, আর আপনি সর্বোচ্চ 25 মিনিট অবস্থান করতে পারবেন এই ভবনটির ভিতরে। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় তৈরি। সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। নিচতলায় 47টি আর দোতলায় 38টি কক্ষ রয়েছে। রাস্তা বরাবর আরেকটু সামনে হেঁটে আসলে নজরে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐতিহাসিক এই সংগ্রাম ভাস্কর্যটি। এরপর সামনে দেখা যায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য। ঠিক এর পেছনেই রয়েছে জাদুঘর, কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে প্রবেশের সময় শেষ হয়ে যায়। এতে আমি বেশ হতাশ হয়ে পড়ি। প্রাচীন, গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি এই বাংলাদেশ। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1308 সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। ঐতিহাসিক সোনারগাঁয়ের অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় 1975 সালের 12ই মার্চ প্রতিষ্ঠিত হয় এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা বর্তমানে সোনারগাঁও জাদুঘর নামেই বেশি পরিচিত।
মিলন হবে কত দিনে। বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানান পণ্য সামগ্রী দেখা যায় এই মেলাতে। এই মেলাতে দেখা যায় বিভিন্ন লোকজ বাদ্যযন্ত্র ও লোকজ অলংকার। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। মেলাটির পরিবেশ ও শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষের মিলন মেলা, অথচ বেশ পরিপাটি, সাজানো গোছানো। গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পসরা বসেছিল এই মেলাতে। কি নেই এখানে! বন্ধুরা, মনে আছে কি সেই ছোটবেলার বায়োস্কোপের গল্প? আজ স্বচক্ষে দেখার সুযোগ হলো। কালের পরিক্রমায় বেতের আসবাবপত্রের ব্যবহার কমে গেলেও আধুনিক যুগে এসে গৃহসজ্জায় শৌখিনতার ছাপ ফেলতে আবারও বেতের আসবাবপত্রের ব্যবহার এখন দেখা যায়। নকশি কাঁথা হলো সাধারণ কাঁথার উপর নানান ধরনের নকশা করে বানানো বিশেষ প্রকারের কাঁথা। নকশি কাঁথা শত শত বছরের পুরনো ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। পুরো বাংলাদেশেই নকশি কাঁথা তৈরি হয়, তবে জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর ও যশোরে নকশি কাঁথার জন্য বেশ বিখ্যাত।
অবশেষে ফিরে যাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।